নমস্কার। আজকে আমাদের সঙ্গে এই পাটুলি চত্বরে খানিক গল্প করতেই বসেছি আর কি আমরা, যে যাদবপুরের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, একটু এই ভোটের প্রচারের নানান রকম কথার মাঝে একটু অন্যরকম কথা বলার একটা স্কোপ হলো, সেই জন্যই আড্ডা। ওয়েলকাম তোমাকে। হোক তবে আড্ডা। হ্যাঁ হোক। যাদবপুরের কি অবস্থা? আমি একটা সরাসরি প্রশ্ন করবো প্রথম, যাদবপুর জিতবো? নিশ্চয়ই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কনফার্ম? যাদবপুরের মানুষের যে শারীরিক ভাষা দিনের পর দিন প্রকাশ পাচ্ছে, যাদবপুরের মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছেন তারা তাদের ঐতিহ্যে ফিরে আসবেন। যাদবপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন, তিনি তো আমার ফিল্ডের অনেকটা থিয়েটারও করেন উনি। তো কি মনে হচ্ছে, মানে বিজেপি খুব স্ট্রং হয়ে দাঁড়িয়েছে না? না, বিজেপি তো এখন সমগ্র ভারতবর্ষের প্রেক্ষিতেই, আন্তর্জাতিক প্রেক্ষিতেও ক্রমশ তলিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিজেপির শাসনে ভারতবর্ষের সম্মাননা বলতে যা বুঝি, সেই সম্মাননাটা ক্রমশ অস্তাচলে। যে ভারতবর্ষ তার সফট পাওয়ার জন্য পৃথিবীতে সমাদৃত ছিল, যেমন ধরো নন অ্যালাইন্ড মুভমেন্ট, সেকুলার কনসেপ্ট, মানুষ ঐক্য, যেটা মুক্তিকামী দেশগুলো ভারতবর্ষকে সম্মান করতো, এই একটা দেশ। আজকে সেটা আমরা এমন পর্যায়ে চলে গেছি যে ভারতবর্ষ এত বড় একটা সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের মাধ্যমে নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু ভারতবর্ষ নেই। তার কারণ ভারতবর্ষ তার ঐতিহ্যকে বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছে। সুতরাং আন্তর্জাতিক স্তরে যদি আমি ভারতবর্ষের মান মর্যাদা না রাখতে পারি, জাতীয় স্তরে তো অবশ্যই রাখতে পারি না। বিজেপি একটা ক্ষীয়মান শক্তি বলে আমি মনে করি। একটা কথা তো যাদবপুর কেন, নানান জায়গায় খুব শোনা যাচ্ছে যে তৃণমূলকে আর সহ্য হচ্ছে না, কিন্তু তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বামপন্থীদের ভোট দেওয়ার থেকে বিজেপিকে দিলে বেটার, কারণ বামপন্থীরা নাকি এই বছর ক্ষমতায় আসতে পারবে না। এই একটা তৈরি করাই কথা, আমি জানি, কিন্তু এটা মানুষের মন থেকে সরাবো কি করে? তার কারণ হচ্ছে যে এই ন্যারেটিভটা তৈরি করেছিলেন ওরা। সেই ন্যারেটিভে ওরা বিগত 2011 পরবর্তী সময় থেকেই বারবার বোঝাবার চেষ্টা করেছেন যে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপি হোক। আমি বলি আপনাদের অভিজ্ঞতায়, বহু মানুষ যারা বিভিন্ন সময় আমার কাছে আসেন, তো গ্রামের গরিব কৃষক, পাড়ার শ্রমিক, যাদের ইউনিয়ন অফিস দখল হয়ে গেছে, তারা এসে বলতেন, দাদা আমরা কিন্তু ভেতর দাঁড়াল, এখন ওদের অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য আমাদের একটু বিজেপির শেল্টারে যেতে হচ্ছে। এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, একদল শাসক এখানে আছে অত্যাচার করছে, আর একটা বড় শাসক আছে তার কাছে যাও। সেই মানসিকতায় মানুষ খানিকটা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু মানুষ তো অভিজ্ঞতায় শেখে। তারা দেখেছেন যে ওটা কোনো নিরাপদ আশ্রয় নয়। বিজেপি হচ্ছে তৃণমূলেরই আরেকটি বিকল্প শক্তি, যে আরো শক্তিমান এবং আরো ক্ষতিকারী। আর এই যাদবপুরের এই সময় দাঁড়িয়ে, আমিও যেহেতু আমার ভোট নয় যাদবপুর, কিন্তু আমি থাকি তো যাদবপুর বিধানসভা অন্তর্গত এলাকাতেই, এইখানের যে হাসপাতালগুলোর যা দশা, এই যে বিজয়গড় স্টেট হাসপাতাল থেকে আরম্ভ করে বাঘাযতীনের হাসপাতাল এবং আরও ছোট 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 হাসপাতালগুলোর যা দশা, তো এই দশাটা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভোটে জিতলে এটা সুন্দর হয়ে যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে এটা কি শুধু যাদবপুরের হাসপাতালগুলোর দশা? না, এটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর একটা প্রতিফলন। তাহলে আমাকে যখন যাদবপুরের মানুষ নির্বাচিত করবেন, তারা নির্বাচিত করছেন কিন্তু রাজ্য বিধানসভায়, যেখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক পরিকল্পনা, ভাবনা, চিন্তা যাই হোক। তাহলে আমি যদি সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বসে সিদ্ধান্ত করে কার্যকর করতে পারি, যাদবপুরও কার্যকর হবে। মানে এই ধারণাটা তৈরি করা ঠিক না। এটা আমি মনে করি যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, বিশেষ করে আমাদের কনস্টিটিউশন, যে 3 টায়ার গভর্নমেন্ট আছে, সেন্টারে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এবং বামফ্রন্ট চালু করেছিল মিউনিসিপ্যাল লেভেলে, পঞ্চায়েত লেভেলে 3 টায়ার গভর্নমেন্ট, যেটা পরবর্তীকালে সংবিধান সংশোধন করা হলো। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এটা অনেকে ভুলে যায়। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা দেখেই রাজীব গান্ধী প্রাণিত হয়েছিলেন, তারপর তিনি সংবিধান সংশোধন করেছেন, 3 টায়ার গভর্নমেন্ট কনস্টিটিউশনাল সেট আপ পেয়েছে।
প্রত্যেকটার গভর্নমেন্টের একটা নির্দিষ্ট এলাকা আছে কাজ করবার জন্য। সেভাবে যদি কাজ হয় তাহলে কিন্তু কাজটা সুষ্ঠু হয় এবং অনেক বেশি ব্যাপক হয়। আজ যদি আমি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবি, পশ্চিমবঙ্গের যেই সরকার তারা স্বাস্থ্য পরিকাঠামোকে ধীরে ধীরে বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দিচ্ছেন সামগ্রিকভাবে। আমি প্রতিযোগিতামূলক থাকুক আপত্তি নেই, যেমন বাম আমলে হয়েছিল যে সরকারি হাসপাতালে ব্যবস্থাপনা, সেখানে হাজার হাজার লোক আসতেন, পাশাপাশি যাদের সামর্থ্য ছিল তারা প্রাইভেট হসপিটালে যেতেন, সেই জন্য সরকার পরিকাঠামো দিয়ে সাহায্য করত। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন ইন্স্যুরেন্স কোম্পানি মেডিক্লেম করে যেমন যার পয়সা আছে, এখন সরকার ইন্স্যুরেন্স কোম্পানিকে যে পরিমাণ টাকা দেয়, সেই টাকা যদি আমি পরিকাঠামোর জন্য ব্যবহার করতাম তাহলে আমার যাদবপুর বাঘাযতীন অবস্থা হতো না। বাঘাযতীন একটা সুপার স্পেশালিটি হসপিটাল, নামে নয় কাজে হতে পারতো। বিজয়গড় হাসপাতাল সেটাও অনেক উন্নত মানের হতে পারতো, তা তো আমি করিনি। আমি দিয়েছি ইন্স্যুরেন্স, যিনি সুবিধা পাচ্ছেন 5 লাখ টাকা পর্যন্ত তিনি একটা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন। লাভবান হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইভেট হসপিটাল। এইটা একটা সাংঘাতিক জনবিরোধী পরিকল্পনা। এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি ভাবছিলাম, এটা ভাবিনি যে প্রশ্নটা করব, কিন্তু আপনি বললেন বলে মনে হলো করি। এই নানান রাজ্যের আমরাও কাজ করতে গিয়ে নানান রাজ্য স্তরে গিয়ে বুঝতে পারি যে সবাই তাকিয়ে আছে এসএসকেএমে আসবে বলে ট্রিটমেন্ট করানোর জন্য। এবং একটা জিনিস, আমরা তো এসএসকেএম ছোটবেলা থেকেই সবসময় দেখেছি, এসএসকেএম মানে ওই প্রথমে 1 টাকার টিকিট ছিল, এখন 2 টাকা লাগে এবং বিনা পয়সায় চিকিৎসা হয়। তো এই যে এখন মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে এসএসকেএমে এই স্বাস্থ্যসাথী হওয়ার পর বিনা পয়সা হয়ে গেছে, এটা কিন্তু জেনারেল মানুষের ধারণা, এটা প্রচার। এটা তার মানে যাদবপুরের লোকেরও ধারণা, যারা বাঘাযতীন স্টেট হাসপাতালে বা বিজয়গড়ে যেতে পারছে না, তারা একটা কিছু চিকিৎসা করানোর জন্য এসএসকেএমে পৌঁছতে হচ্ছে এবং বলছে এসএসকেএমে যাই কারণ ওখানে স্বাস্থ্যসাথী নেবে এবং বিনা পয়সায় ট্রিটমেন্ট হবে। এই সব এই ঘটনাটা একটু ক্লিয়ার করবেন? পরিষ্কার একটা অঙ্ক যদি নিই আমরা এই মুহূর্তে, তো অঙ্ক নেই। আমরা দেখি যে বিগত 5 বছরে স্বাস্থ্যসাথীর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা পেয়েছে এবং সেই অনুপাতে কতজন মানুষ কত টাকার চিকিৎসা পেয়েছেন। ইন্স্যুরেন্স কোম্পানি তার মুনাফা না রেখে তো ব্যবস্থা করবে না। আজকে যে আমরা যদি যারা মেডিক্লেম করে, ইন্স্যুরেন্স এই ধরনের এক ধরনের মেডিক্লেম, সেই মেডিক্লেম আমি যদি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে করি, আজকাল অনেক প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা কি আমাকে মুফতে চিকিৎসার সুযোগ দেবে নাকি? আমাকে তো প্রিমিয়াম দিতে হচ্ছে। রাজ্য সরকার এই প্রিমিয়াম দিচ্ছে, আর রাজ্য সরকার এটা চালু করেছে স্বাস্থ্যসাথী কার্ড করলে এমনকি সরকারি হাসপাতালেও লাগবে। তার মানেটা কি? ইন্স্যুরেন্স কোম্পানির পকেটে বেশি টাকা যাচ্ছে। আমি একটা জাস্ট ধরে নিচ্ছি আজকে যে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি 621 কোটি টাকা দিয়েছি, সেই অনুপাতে স্বাস্থ্য পরিষেবা পেয়েছে কত কোটি টাকা? 45 থেকে 46 কোটি টাকা। কি হচ্ছে, যিনি পাচ্ছেন তিনি ভাবছেন আমি তো পেলাম, এই লটারির মতো। ডিয়ার লটারির টিকিট লাইন দিয়ে লোকে কিনছে, সবাই ভাবছে আমি 1 কোটি টাকা পাবো, কিন্তু ওই 1 কোটি টাকা পাওয়ার লোভে 1 কোটি লোক প্রতারিত হচ্ছে, একজন বেনিফিটেড হচ্ছে। ঠিক এই সিস্টেমটাও তাই। তার মানে আপনার তো যাদবপুরের যারা মানুষজন, যারা আপনার ভোটার, আপনার দিকে তো তাকিয়ে আছে, তারা তো এই আশাটা কি করতে পারে যে আমাকে শরীর খারাপ হলে আমাকে এসএসকেএম অবধি দৌড়তে হবে না, আমার বিজয়গড় আর বাঘাযতীনেই আমার চিকিৎসাটা পাবো? এইটাই হবে প্রাথমিক কাজ। আমার এখানে একটা বাঘাযতীন হাসপাতাল আছে, হাসপাতালটা একসময় যথেষ্ট কার্যকরী হাসপাতাল ছিল, এলাকার মানুষ ওখানেই দৌড়তেন, কিংবা আমাদের টালিগঞ্জে যে হাসপাতাল, আমি এমার্জেন্সিতে কতবার গেছি, সেখানে যেতেন। আমাকে সেই পরিকাঠামোটাকেই জাগিয়ে তুলতে হবে যে একটা মানুষ তিনি ওখানে হাসপাতালে গেলে তাকে দালালের খপ্পরে পড়তে হবে না এবং চিকিৎসকরা দায়বদ্ধ থাকবেন তার চিকিৎসা করার। এসএসকেএমে কি হয়, আমার কাছে বহু মানুষ আসেন, বেড নেই, তারা এবার ঘুরে এসে বলে স্যার কে বলছি যে যদি 5,000 টাকা দিয়ে একটা বেড পাওয়া যাবে। ঠিক, দালাল চক্র। পেশেন্ট নিয়ে গেলেন, ওখানে বলছি যে ডাক্তারবাবু এখানে ভীষণ ব্যস্ত, পাশে একটা নার্সিংহোম আছে, আমি নাম করছি না নার্সিংহোম, সেখানে নিয়ে যান। এই দালাল চক্র তো উৎপত্তি হয়েছে মমতার আশীর্বাদে। যদি বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসে, বাম গণতান্ত্রিক সরকার, এই যে দালালি প্রবণতা এটাকে বন্ধ করলেই স্বাস্থ্য পরিষেবা ভালো হয়ে যাবে। বেশ। আর আপনাদের এই যাদবপুর পুরো অঞ্চল জুড়ে এই যে
বাড়ি ভেঙে পড়লো, হ্যাঁ, এই যে পুকুর বোঝাই করে ফ্ল্যাট হচ্ছে, এবং প্রায় কোনোটাই লিগ্যাল নয়, এই এই কাজটা কি চলবে? মানে এটাও আবার বলি রাজ্যব্যাপী সমস্যা, রাজ্যব্যাপী সমস্যা। এমনকি পঞ্চায়েত এলাকাতে সেখানেও বিভিন্ন মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে, ঠিক, লোককে, গরিব মানুষ তাকে ভুল বুঝিয়ে তার জমি নিয়ে নেওয়া হচ্ছে, এই নিয়েও প্রচুর মামলা করতে হচ্ছে এবং প্রচুর বাড়ি ভাঙাও যাচ্ছে। এটা হচ্ছে কেন? যে প্রশাসন সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত। যেখানে যাবে আমাকে টাকা দাও, অনুমোদন দিয়ে দিচ্ছি, বাড়ি হয়ে গেল, যার প্রমোটার আছে সেখানে সৌরভ পালোদি কিংবা অবিনেরা গিয়ে ফ্ল্যাট কিনলেন, তারপর 5 বছর বাদে যখন কোর্টে ব্যাপারটা এলো, বেআইনি ভেঙে দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত হলেন কারা? আমরা। সাম্প্রতিককালে ঘটনা ঘটে, শুধু আমার রাজ্যে না, এটা কিন্তু ভিন রাজ্যেও হয়েছে। অর্থাৎ আমি বলি যে দক্ষিণপন্থী রাজনৈতিক আদর্শে পরিচালিত সরকার যেখানে আছে সেখানে দুর্নীতিটা খুব প্রবলভাবে বৃদ্ধি পায় এবং তার পরিণতি শেষ পর্যন্ত সাধারণ মানুষ ভোগেন। আমরা এই অঞ্চলে যারা থাকি, মানে এবং যাদবপুরে তো আমি একটু, যাদবপুর এবং এই সমস্ত লাগোয়া অঞ্চলে যেখানে নাকি বামফ্রন্ট সরকার নিঃশর্ত দলিল দিলেন উদ্বাস্তুদের তাদের পুনর্বাসনের জন্য, সেই নিঃশর্ত দলিল পাওয়ার পর জমির মালিকানা হয়ে গেল, প্রমোটাররা হুড় করে ঢুকে পড়ল, মানুষ, অসহায় মানুষ প্রলুব্ধ হয়েছেন। আমাকে 5 কাঠা জমি হয়তো নিঃশর্ত দলিল, তার উপরে বাড়ি হয়ে গেল, বলা হলো কলোনি এলাকার বাড়ি, একটু নিয়ম না মানলেও চলবে। পরবর্তীকালে হয়তো এক বাড়ি ভেঙে পড়লো, যখন ভেঙে পড়লো তখন হা হুতাশ। যদি প্রশাসন থাকতো, প্রশাসনের নজরদারি থাকতো, এই দুঃখজনক পরিস্থিতি হতো না। সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে ভেঙে পড়ছে বা যা হচ্ছে, এবং আমাদের এখানে ভেঙে পড়ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে শিক্ষা। সাংঘাতিক কথা বলে এটা এই যাদবপুর বলে তো নয়, এই গোটা পশ্চিমবঙ্গের যে শিক্ষা পরিকাঠামো বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, যেটা একটা অনন্য দৃষ্টান্ত ছিল, যার ফলে প্রান্তিক স্তরের ছেলে মেয়েরা তারা স্কুলে আসছিল, এবং আরো লক্ষণীয় যে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি হচ্ছিল। এটা একটা অত্যন্ত র্যাডিক্যাল চেঞ্জ সমাজে। তৃণমূল ক্ষমতায় এসেই সেটাকে ভেঙে ফেলল, এবং ভেঙে ফেলাটা কিন্তু হঠাৎ না, খুব পরিকল্পিত। তার কারণ হচ্ছে তৃণমূল, বিজেপি, অন্যান্য তথাকথিত প্রতিষ্ঠিত মানুষ, আমি বুদ্ধিজীবী বলবো না, তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়েছিল। সেটা হচ্ছে যে বামপন্থী সরকার একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই মৌলিক কাজগুলো করছে, এটা পুঁজিবাদ বা বাণিজ্যপতি রবীন্দ্রনাথের ভাষায় তাদের পক্ষে বিপজ্জনক। কেন? তারা একটা সিলেক্টিভ ক্লাস তৈরি করতে চায়, যেটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা। তার পরিণতি দেখা গেল কি, পশ্চিমবঙ্গে সরকারি পরিচালিত স্কুল, পোষিত স্কুল, আস্তে আস্তে তার অনুদান দেওয়া কমিয়ে দেওয়া হলো। শিক্ষক নিয়োগটাকে একেবারে বাজারে আলু পটল বিক্রির মতো করে দেওয়া হলো। এর ফলে কি সাধারণ যারা শিক্ষার্থী বা যারা অভিভাবক, তাদের মনে তো অশ্রদ্ধা জন্মালো, আরে কি করে দেবো স্কুলে। আর পাশাপাশি এটা লক্ষ্য করলে দেখা যাবে, আমি তো গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন মিটিং করতে গিয়ে দেখেছি, প্রাইভেট ট্রাস্টের নাম করে বড় বড় জমি নিয়ে বিরাট বিরাট বাড়ি রংচং করা হচ্ছে, আর সেখানে বাপ মা না খেতে পেয়েও ছেলে মেয়েকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাচ্ছে, এবং তাদের দৌড়, তারা মাধ্যমিক স্তর পর্যন্ত যেতে পারছে না। সুতরাং যাদবপুরে স্কুল বন্ধ হয়ে গেছে, যেটা খুব বেদনার, কারণ যাদবপুরের বুকে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, যেটা স্বাধীনতা সংগ্রামের একটা প্রত্যক্ষ চ্যালেঞ্জ ছিল, যে আমরা ব্রিটিশ শিক্ষাকে বাদ দিয়ে এখানে আমাদের জাতীয় শিক্ষা গড়ে তুলব। এবং তোমরা নিশ্চয়ই জানো, অরবিন্দ তখনও ঋষি হননি, তখন তিনি এর ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, আর বিখ্যাত বিখ্যাত লোকেরা এখান থেকে। সেই জন্য দেখবে তৃণমূল ক্ষমতায় আসার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে আক্রমণ হয়েছে। শুধু যাদবপুর না, যে কটা মানে বেশ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় বা কলেজ ছিল, সে রায়গঞ্জ থেকে শুরু হয়ে কলকাতার বুকে যাদবপুর প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়েও হামলা শুরু হলো। হামলাটা কি জন্য? এই নয় যে শিক্ষার পরিকাঠামো উন্নতি করো, হামলাটা এই জন্য যে এখানে বামপন্থী কালচারটা হয়, সেটাকে ভাঙো। আর সেটাকে ভাঙতে গেলে সবার আগে দরকার হচ্ছে অযৌক্তিক,
অবৈজ্ঞানিক চিন্তা, ইররাশনালিজম, যেটাকে ইনজেক্ট করে দেওয়া। সেটাকে ইনজেক্ট করে দাও। এবং সেটা করতে করলে নিচের স্তর থেকে তুলে দাও, বা গরিব ঘরের ছেলে মেয়ে পড়তে পারবে না, তারা একটা হিউজ রিজার্ভার অফ আনস্কিল ওয়ার্কিং ফোর্স। ঠিক, কম পয়সায় কাজ হয়ে যাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেছেন তো বিজনেস সামিটে, যে এখানে আসুন, এখানে চিপ লেবার। এটা ভাবা যায় কত বড়, স্কুল বন্ধ হলে তো চিপ লেবার হবেই। এবং সেটা কত বড় অপমান। কফি খাও। হ্যাঁ, কফি খেতে গিয়ে সেটা কত বড় অপমান বাঙালিদের কাছে, যে বাইরের বাণিজ্যিক সংস্থাকে বলছে এখানে চিপ লেবার, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলে দেবে। আমার সুযোগ হয়েছিল এডুকেশন কমিটিতে থাকার ফলে, আমি প্রশ্ন করেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিকে তোমরা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে কেন ডিক্লেয়ার করছো না, যেটা প্রকৃতপক্ষে সেন্টার অফ এক্সেলেন্স। রাজ্য সরকার যদি তখন, ওরা বলছেন রাজ্য সরকারে 100 কোটি টাকা যদি দিত, আমরা 400 কোটি টাকা দিতাম, 500 কোটি টাকা তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতো, যেটা ওয়ান অফ দি ক্রাইটেরিয়া ফর ডিক্লারেশন অফ সেন্টার অফ এক্সেলেন্স। দেয়নি রাজ্য সরকার টাকা, কিন্তু আনন্দ ওদের, রাজ্য সরকার যদি না দেয় আমার টাকা দেবো না। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আশেপাশের সমস্ত অঞ্চলে একটা শিক্ষার যে পরিবেশ, মানসিকতা তৈরি হয়েছিল, সেটাকে ভাঙতে হবে। এটা খুব পরিকল্পিত। আমি বাঘাযতীনে যেখানে রিহার্সাল করি তার ঠিক গায়ে একটা স্কুল, সেটা বন্ধ। একজন শিক্ষিকা আসেন, এসে বোধহয় কিছু খাতাপত্র, কিছু কাজকর্ম, অফিসিয়াল কিছু কাজকর্ম করেন, চলে যান, কোনো ছাত্রছাত্রী। এরকম ভাবে যাদবপুরে অনেকগুলো বন্ধ প্রাইমারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলও আছে। তো এই যে স্কুলগুলো বন্ধ হয়ে গেল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এলে, এই যে বিকাশ হোক চারিদিকে লেখা, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এলে এই স্কুলগুলো খুলবে। আমি রাজ্যের কথা পরে আসছি, আমি যাদবপুরের কথা আগে জানবো। আমি প্রথমেই বলি যে আমরা যেটা করব, দুর্নীতিকে বন্ধ করো। এটা যেন যদি দুর্নীতি বন্ধ হয়, তাহলে কিন্তু বিকাশের কাজটা, বিকাশ মানে আমার না, ডেভেলপমেন্ট, সেই কাজটা ভালো হয়। নামটা মিলে যাওয়া একটু। আমার পুরসভার অভিজ্ঞতা বলতে পারি, আত্মপ্রচার বলে নেওয়াটা বোধহয় ঠিক হবে না। পুরসভায় যখন দায়িত্ব পেলাম, আমি তখন কর্মীদের বলেছিলাম যে এটাকে লোকে চোরপোরেশন বলে, আমি কাল থেকে শুনতে চাই না এটা, এটা লোকে কর্পোরেশনই জানুক। এবং একথা গর্বের সঙ্গে বলতে পারি, আমি একেবারে নির্মূল হয়ে গেছিল সেটা অত মূর্খ আমি নই, কিন্তু টাকা দিয়ে কাজ হবে এটা বন্ধ হয়ে গেছে। যার ফলে একসময় প্রচুর প্রমোটার অভিযোগ করছে, স্যার এটা কাজটা ডিলেড হচ্ছে। আমি ডিলেড হোক, পয়সা দিয়ে করতে পারবেন না, তাতে কিন্তু কাজটাও ঠিক মতো হতো। সুতরাং আমি বা যারাই ক্ষমতায় আসুন, বামপন্থীরা ছাড়া দুর্নীতি মুক্ত করা সম্ভব না। হলে পরে তখন যেটুকু পরিকাঠামো আছে, যেটুকু রিসোর্স ঠিকভাবে ব্যবহার হবে, বলেই স্কুলের উন্নতি হবে। মানে বাচ্চা ছেলেমেয়েরা যখন দেখবে যে আমি ওই স্কুলে গিয়ে ঠিক মতো মিড ডে মিল পাচ্ছি, আমার বই খাতা সময় মতো পাচ্ছি, আমার যে দিদিমণি আসছেন বা মাস্টারমশাই আসছেন তারা ঠিক মতো পড়াচ্ছেন। আজকে কেরালায় প্রাইভেট স্কুল চলছে না, গভর্নমেন্ট স্কুল। শুধু বামপন্থী কেন, আমি বলি তো দিল্লিতেও তো আপ গভর্নমেন্ট তারা করেছিল, যে সেখানে প্রাইভেট স্কুলের থেকে সরকারি স্কুলে বেশি আসছে। সে পরিস্থিতি তো পশ্চিমবঙ্গ দিশা দেখাতে পারত, কিন্তু বিগত 15 বছরে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আচ্ছা, এই যে শিক্ষার সঙ্গে তো আরেকটা জিনিস জড়িয়ে আছে, সেটা হচ্ছে ক্রীড়া, খেলাধুলা, সুইমিং। এই যে এখানে নন্দীবাগান মাঠ, এবং এইখানে মাঠের সংখ্যা প্রায় নেই বললে চলে। যাদবপুর কনস্টিটুয়েন্সি জুড়ে, রাজ্য জুড়ে তো বটেই, তাও গ্রামগঞ্জে গেলে বাড়ি কমের জন্য মাঠটা দেখতে পাওয়া যায়, যেখানে বাড়ি বাড়তে শুরু করবে আর মাঠ থাকবে না। যাদবপুর কনস্টিটুয়েন্সি জুড়ে মাঠ নেই, বরং ছোট ছোট জায়গা করে এখন চেষ্টা করা হচ্ছে, অনেকগুলো আশেপাশের কনস্টিটুয়েন্সিতেই আছে, প্রাইভেটাইজ করে একটা মাঠকে টার্ফ বানিয়ে বিক্রি করা, ঘন্টায় 2000 টাকা দিয়ে ছেলেপুলেরা খেলতে যাচ্ছে। তো এইখানের এই যে মাঠ কালচার আমি নেই, আসলে থাকবে না, তখন সবটাই হচ্ছে ওই ধনপতি দেওয়া, বাণিজ্যপতি দেওয়া, তুলে দেওয়ার পরিকল্পনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই ব্যক্তিগত করে। আমি তখন রামগড়ে থাকতাম, রামগড়ের কলোনির ভেতরে একটা পুকুর ছিল, সেখানে বাচ্চাদের সাঁতার শেখানো শুরু হলো। আমি নাম দিয়েছিলাম ভাসমান। ওইখানে সাঁতার শিখতে এলাকার বহু ছেলে মেয়ে আসতো। তারপর ওই আশাপূর্ণা দেবীর নামে গড়িয়ারের মুখটাতে ওখানে পদ্মশ্রী,
ভাসমান ক্লাবটা চালু হলো, খুব ভালো চলছিল, প্রচুর ছেলে মেয়ে সাঁতার শিখছিল। বাম বোর্ড চলে গেল, এই বোর্ড এসে জোর করে ওটা দখল নিল। আজকে সেখানে আর সাঁতার শেখানো হয় না। আমাকে যারা আগে চালাতেন তাদেরও বয়স হয়েছে, সেদিনকে বলছিলেন যে ওরা বলছে আমরা এটা আবার দায়িত্ব দেওয়ার নেবো কি। আমি বলছি এই দুর্নীতিগ্রস্ত সরকার থাক তাকে নিও না, কারণ দুর্নীতি বোঝাটা তোমার ঘাড়ে চেপে যাবে। সব কিছুর মূলে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর। সেইটাকে, যেমন শরীর ঠিক রাখতে গেলে আমাকে সবসময় শরীরটাকে ডিসইনফেক্ট রাখতে হয়, ঠিক প্রশাসনকেও আমাকে ডিসইনফেক্ট করতে হবে, দুর্নীতিটাকে সরিয়ে দিয়ে, তবে দেবে সব কার্যকলাপ করবে। সময় লাগতে পারে, ধীরে ধীরে হবে, হোক না, আমার অর্থ নেই, ধীরে ধীরে হলো, কিন্তু গঠনমূলক হবে। মানে এইখানে ছেলেপুলেরা, বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা খেলার মাঠ পাবে তো আগামী দিনে? মানে আমি বলছি অন্ততপক্ষে এই কষ্টটা তো আমরা জানি, যে মাঠগুলোতে ছেলেমেয়েরা খেলছে। আমি সেদিন গেলাম যাদবপুর, একটা স্কুলের সামনে একটা মাঠ, সেই মাঠে ছেলেমেয়েরা খেলতো, ওখানে নাকি হঠাৎ প্রমোশন করবার জন্য লোকজন এগিয়ে এসেছিল। শুনে ভালো লাগলো যে ওই স্কুলের প্রাক্তনীরা এবং প্রতিবেশী লোকেরা তারা আটকেছেন। মাঠ মালিক যেই হোক না কেন, যখন সেটা ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর বাচ্চাদের খেলবার জন্য, কেন সরকার সেই মাঠটাকে অধিগ্রহণ করবে না? ব্যবসায়ীদের জন্য তো অনেক কিছু অধিগ্রহণ হচ্ছে, কেন স্কুলের জন্য অধিগ্রহণ হবে না? ঠিক, এটা যেমন করতে হবে। পাশাপাশি এই অভিযোগ এসছে আমার বিভিন্ন জেলা থেকে, স্কুলের মাঠকে দখল করে নিয়ে সেখানে কনস্ট্রাকশন করে দেওয়া হচ্ছে, তা নিয়ে মামলা করতে হচ্ছে। তার কারণ এই প্রশাসনের দুর্নীতি। আমাকে টাকা দাও, তোমার মাঠে ঢুকিয়ে দেবো, স্কুলের মাঠে ঢুকে বয়ে গেল, দুদিন বাদে স্কুলটা তুলে দেবো, এটাই তো পরিকল্পনা। তার মানে এইটুকু আশা রাখতে পারে যাদবপুরের লোকজন যে গঠনমূলক কাজ হবে, ছেলে মেয়েদের শিক্ষা পরিবেশ, হ্যাঁ, শিক্ষার সঙ্গে শিক্ষার আনুষঙ্গিক হিসেবে খেলাধুলো একটা অংশ, সামগ্রিক শিক্ষা বলতে যা বোঝায়, সবটারই বিকশিত হওয়ার সম্ভাবনা আছে। যাদবপুর কনস্টিটিউয়েন্সিতে আজকে আমার জ্ঞানত মনে হচ্ছে হাতে গুনে বোধহয় আর একটাও বোধহয় পাঠাগার নেই, এত ছিল। বাম সরকার আসার পর এগুলো আমরা গর্ব করে বলতে পারি যে প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়ার্ডে পাঠাগার হয়েছিল। সেখানে শিক্ষিত লাইব্রেরিয়ান আসতেন, একজন পিয়ন থাকতেন, ওটাও তো একটা বড় কর্মসংস্থান ছিল, এবং জ্ঞান চর্চা হতো পাঠাগারে। সন্ধ্যেবেলা বয়স্ক মানুষ, তরুণ মানুষ তারা এসে বসতেন। কালীঘাটে, আবার নিজের কথা হয়ে যায়, কালীঘাটে একসময় লড়াই করে আমরা একটা পাঠাগার তৈরি করেছিলাম, সত্যচরণ ইনস্টিটিউট। আমাদের সময় কি চলতে, প্রত্যেক বছর প্রতিযোগিতা হতো বিভিন্ন বিষয়ে, উঠে গেছে, থাকবে না কেন? যদি কেউ বলে যে তিরিং বিরিং চিরিংটাই পড়তে হবে, তো মানুষ আসবে কেন? মানুষ তো পাঠাগারে যায় তার মেধা বৃদ্ধির জন্য। সেখানে এমন কাজ যদি মেধা বৃদ্ধি না হয়, কি করে হবে? না, আপনি যেগুলো বলছেন যে যেগুলো হয়নি, বা যাদবপুর কেন্দ্র জুড়ে যা আপনি অনেকগুলো পয়েন্ট বললেন যে এগুলো হয়নি দুর্নীতির জন্য, নানান কারণে। এই সামগ্রিক, এই সমস্যাটা সামগ্রিক। সুতরাং আমরা যদি যাদবপুরের সমস্যার সমাধানটা চাই, আমাকে পাশাপাশি সামগ্রিকটা ভাবতে হবে। হ্যাঁ, না, আমি ওটাই বলছি, যাদবপুরের সমস্যার সমাধান সামগ্রিকভাবে যদি হয়ও, যাদবপুরের এই সমস্যার সমাধানগুলো আপনার হাত ধরে যা প্রবলেম বললেন, সেই সলিউশনগুলো আমরা পাবো বলেই আশা রাখছি। আমরা আশা করি যে আমরা সমস্ত এলাকার মানুষকে নিয়ে সেই কাজগুলো করা সম্ভব। আর আপনি যে এই যে সুইমিং পুলের কথা বললেন, যেটা চালানো গেল না, যে আপনি বললেন, আর ভাসমান, এটা অনেকেই জানেন। হ্যাঁ, কিন্তু ভাসমান তো এখন যাদবপুরের রাস্তাঘাট, হ্যাঁ, বৃষ্টি, সেইটা আপনি সামলাবেন কি? আসলে কি হয় জানো তো, সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমটা একটা নিরন্তর পরিচর্যা দরকার। আমাদের এখানে তো যেহেতু প্রচুর হাউজিং হচ্ছে, বসতি বাড়ছে, স্বভাবতই ড্রেনেজ সিস্টেমটারও সঙ্গে সঙ্গে উন্নতি হওয়া দরকার। সেই কাজটা প্রায় হচ্ছে না। একটা সময় কলকাতা পুরসভা 2005 থেকে 2010 ড্রেনেজের জন্য আমরা যে পরিমাণ টাকা খরচা করেছিলাম, আমার মনে আছে এডিবিতে গিয়ে আমি ওদের সঙ্গে সওয়াল করছি যে টাকা দাও, ড্রেনেজ করব। ওখানে অন্যান্য স্টেটও ছিলেন। কর্ণাটকের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি
তিনি আবার মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে ডেকে বললেন, তুমি এটা কি করছো? তুমি এত টাকা ড্রেনের জন্য নিচ্ছ? আমি বললাম, না, আমার এত বড় শহর জলে ডুবে যায়? বললেন, সব মেট্রো জলে ডুবে, তুমি অত চিন্তা করো না। আমি চিন্তা করো না, আমার শহরের মূল পরিকাঠামো উন্নতি করতে হবে। আমাকে হাসতে হাসতে বলেছেন, তুমি ভোটে হারবে। বলছি, মিস্টার ভট্টাচার্য, ইউ মে বি অ্যাসিওর্ড দ্যাট নেক্সট ইলেকশন ইউ উইল বি ডিফিটেড। কেন? বলছে, ভোটাররা দে ডু নট ডিজার্ভ স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, দে ওনলি ওয়ান্ট টু সি ভিজুয়াল ডেভেলপমেন্ট। আন্ডারগ্রাউন্ডে তুমি এত উন্নতি করছো, যার জন্য কলকাতা শহরের জল তখন প্রথমে তো জমতোই না, আজকাল জমলেও দ্রুত নেমে যায়। যদিও স্বভাব চরিত্র হিসেবেই লোকে ঢাকবে, তাই আমি এসছি বলে হয়েছে, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা সেই সময়েও একটা প্রকল্প ছিল, প্রকল্পটা আগেই চালু ছিল, শুধু আমি আমলে চালু হয়েছে, নট দ্যাট, যে কলকাতায় এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এইগুলো অ্যাডেড এরিয়া কলকাতার সঙ্গে পরে যুক্ত হয়েছিল বাম আমলে। সেই অ্যাডেড এরিয়া ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর কাজ হয়েছিল। বিভিন্ন এই যে নিকাশি খালগুলো ছিল, সেগুলো সংস্কার করা হতো রীতিমতো। বহু লোক অভিযোগ করতেন, তখন ওই খালের পাশে দেখবে এই কাদা মাটি তুলে রাখা হতো, ওখানে এই কাদা মাটিগুলো পড়ে আছে, এতদিন ধরে পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, গ্রিভান্স ছিল, কিন্তু খালটা পরিষ্কার হচ্ছিল, সেই জন্য জল জমার প্রবণতা কম ছিল। এখন নিশ্চয়ই সেসব হচ্ছে না সংস্কার, তাই জল জমছে। তার মানে ওই যেহেতু মাটির তলায় দেখা যায় না, ভোট পেতে গেলে নীল সাদা রং করতে হবে, সোজা কথা। এবং পাইপ ওপর দিয়েই যেতে হবে, পাইপ নিচ দিয়ে গেলে হবে না। মানে মানে এইটা তো আপনি বিশ্বাস করছেন নাকি, যে ভোট পেতে গেলে নীল সাদা রং করতে হবে? কিন্তু এই মানসিকতাগুলো তৈরি হয় আমাদের, কিন্তু এইটা ভাঙবেন কি করে এখানে? এই আজকে মানুষ, কারণ আপনি তো পাইপ বানাচ্ছেন মাটির তলা দিয়ে, ও তো আজকে পাটুলির বাইরেটা সুন্দর করে দিচ্ছে, ভেতরে তো আমি থাকি, আমি জানি। আমি আগে মিটিং এ বক্তৃতা করে বলতাম যে যক্ষা হলে বাইরে থেকে বোঝা যায় কি মুখটা শুকিয়ে যাচ্ছে, তার উপরে স্নো পাউডার মাখলে মুখের উজ্জ্বলতা বাড়ে না, ভেতরে ট্রিটমেন্টটা করতে হয়। ভালো করে ওষুধ খাও, ভালো করে খাবার খাও, দেখবে মুখের ব্রাইটনেস ফিরে এসছে। তো এখন আমার শহরের যদি যক্ষা রোগ হয়ে থাকে, ক্রিম মাখছে, শুধু ক্রিম মাখছে, এবং লোকে বুঝতে পারছে এখন যে ক্রিম মেখে কাজ হচ্ছে না, আমাকে একটু চোখের জল পড়লেই আমার কোমরে কাপড় তুলে হাঁটতে হচ্ছে। মানুষ তো বুঝতে পারছেন। আচ্ছা বিকাশ দা, আপনার বিরুদ্ধে তৃণমূলের অজস্র অভিযোগ আছে, সেটা নিয়ে আলোচনা করলে এখন ঘন্টা দেড়েক দুয়েক আরো বেশি লাগবে হয়তো। কিন্তু একটা প্রাইমারি অভিযোগ হচ্ছে, আপনি প্রচুর বিজেপির লোকজনের হয়ে মামলা লড়েন। খুব এটা বোঝার প্রশ্ন। আচ্ছা, একজন ভালো কার্ডিওলজিস্ট, তিনি সিপিএম করেন ধরে নিন, এখন তার কাছে গেলে তিনি বলবেন, এই আপনি বলুন তো কোন দল করেন, তারপর আপনার আমি ট্রিটমেন্ট করব। এটা যেমন হয় না, ঠিক আইনজীবী হিসেবে যখন কোনো মানুষ আমার কাছে আইনের সাহায্য চাইবেন, আমি নৈতিকভাবে না করতে পারি না, যদি না আমার নিজের ব্যক্তিগত কোনো আপত্তি থাকতে পারে। তো তৃণমূলের কত লোকেরা এই মামলা করেছে তা তো তৃণমূল জানে। সমস্ত মানুষ যাদেরই বলি যে তোমাদের যাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, আমার কাছে যদি তারা আসেন আমি তাদের মামলা করি। আমি নাম করতে চাই না, তৃণমূলের বহু নেতা তাদের হয়ে মামলা করতে হয়েছে, এবং একটি মামলা তো বহুদিন পর সুপ্রিম কোর্ট হওয়ার পরেও সিবিআই তদন্তের নির্দেশ করে। যে প্রতিমা দত্ত, তৃণমূলের তিনি নেত্রী ছিলেন, তপন দত্ত তার বর, তাকে খুন করা হয়েছিল, তিনিও তৃণমূলের ছিলেন, তখন তো তৃণমূলীরা বলেননি যে আপনি কেন মামলা করছেন। এবং সাম্প্রতিককালে একটি মিউনিসিপ্যালিটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে সেটাকে গভর্নমেন্ট সুপারসিড করে, তো তৃণমূলের লোকরাই আমার কাছে এসেছেন, তাদের মামলা করে হাইকোর্টে জিতেই দিয়েছি। আমার মূল প্রশ্ন হচ্ছে, যদি দেখা যায় যে আমার রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে কিছু হয়, সেটা আমি নিই না। যেমন সাধারণভাবে যদি কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা, প্রচুর এরকম আমার কাছে অফার আসে, আমি নিই না, যদি না দেখি যে একেবারে না, সত্যি তো ওই ছেলেটি আমার নিজের বোধে ভুল করেছে, অন্যায় করেছে, এছাড়া কখনোই নিই না। এতে তো আমার প্রচুর পকেট ভারী হতো,
করি না, এটা তো আমার নিজস্ব চিন্তার ব্যাপার। মানে তৃণমূল করুক, বিজেপি করুক, যে কেউ যাই করুক না কেন, ললেসনেস এর শিকার হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মামলা করবে, করবই। আমি তো একথা বলেছি যে যদি এমন পরিস্থিতি হয় যে মমতার কোনো ব্যক্তিগত সাংবিধানিক অধিকার খণ্ডিত হচ্ছে, ও যদি আমার কাছে সেরকম মামলা করবো আমি। মানে মমতা যদি তৃণমূলের আগেন্স্টে কোনো কেস করে, তৃণমূলের কাছে করুক বা যার এগেন্স্টে করুক, রাজ্য সরকারের বিরুদ্ধে, আমি জানি না আগামী দিন এমন হতে পারে কে কার বিরুদ্ধে মামলা করছে আর অন্য। এইটা নিয়ে আবার অনেক ট্রোল হয়েছিল। লড়াইটা তো আচ্ছা, যদি একটা অন্য প্রশ্ন করি মজার ছলে, ভোটের পর কি হবে তো কিচ্ছু জানি না, বুঝতেও পারছি না, এক্ষুনি আপনার প্রসঙ্গটা ধরেই 5th মে যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নামে কেস করতে আসে, লড়বেন? না, সেটা করতে পারবে না, কেন আমি ওই ভাইপো পিসির দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্বের মানুষ নিই না আমি, পারিবারিক হয়ে যাবে। না নিই না, কিন্তু ভাই আমার মনে আছে এই প্রসঙ্গে মজার কথা, তখন আমি রামগড়ে থাকতাম, হঠাৎ এক ভদ্রলোক এলেন, ওই ধরাচুরো পরে না, মা বাবা মারা গেলে সব ওই করে সাদা পোশাক, আমি বললাম হয়তো কোনো প্রয়োজনে এসেছেন সাহায্যের জন্য, তো এসেই বলছেন যে আমার ভাই ওই ফ্ল্যাটটা, মায়ের ফ্ল্যাটটা দখল করে নিচ্ছে। ভাই কোথায় ছিল, মা কোথায় ছিল? বললো মা তো ভাইয়ের সঙ্গে। আপনি কোথায় ছিলেন? বম্বেতে চাকরি করতাম। আমার ইনস্টান রাগ হয়েছে, আমি বেরো বাড়ি থেকে। আমার স্ত্রী পাশের ঘর থেকে দৌড়ে এসেছি, কি বলে এত চেঁচাচ্ছ কেন? যে বার করতে হবে। মা মারা গেছেন তখনও তিনি তার ওই তথাকথিত প্রথাগত কাজটাও শেষ করেন, ইতিমধ্যেই ভাইয়ের বিরুদ্ধে মামলা করবেন। এই মানসিকতাগুলো আমি সমঝ। আর এই ললেসনেস থেকেই বলছি, এই যাদবপুর জুড়ে তো নানান ললেসনেস প্রচুর, মারাত্মক ভাবে, মানে এই যে লায়েলকা অঞ্চলে এই কাল যদি তৃণমূলের একজন কাটমানি নিয়ে মারামারি করে আরেকজনকে খুন করে, তাহলে যিনি আজকে খুন হলেন তার পরিবার যদি আমার কাছে আসেন, লড়বেন আপনি? অফকোর্স লড়বো, মানে যথেষ্ট উদ্যম নিয়ে লড়বো, কারণ সেই মানুষটা বিচার প্রার্থী। সে তৃণমূলের ঝান্ডা বয়েছে বলে তাকে আমি বলবো তুমি বিচার পাবে না। এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই তো সেই মারামারি করে ঘটলো তো, হ্যাঁ। আপনি তার হয়ে লড়ছেন বা তার না, জন্য গেছিলেন? আসেনি, আমি বলছি না, আপনি কি নিজে গেছিলেন? না 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 না, আমি উদাহরণ দিলাম। আমি তো ওই পাড়ায় গিয়েছিলাম যখন খুন হয়েছে শুনে, সেখানকার সহমর্মিতা। যদি এমন পরিস্থিতি হতো যে ওই পরিবার যদি বলতেন দেখুন আমাদের তো কোনো উপায় নেই, আপনার মুখাপেক্ষী হলো হয়তো, কেন করবো না? ওটা তো আমার নৈতিক দায়। আমি যে, এটা তো সেবামূলক পেশা, এটা কিন্তু আইনজীবী, চিকিৎসক, এরা কিন্তু সেবামূলক কাজে আছেন। অনেকে মনে করেন ওই পেশা অর্থ উপার্জনের জন্য, না, অর্থ স্বাভাবিক কারণেই আসবে। ঠিক, যদি তুমি কাজ করো তোমার মেধার মূল্যায়ন সাধারণ মানুষই করবে, এটা আমার অভিজ্ঞতা। কিন্তু তোমাকে তো পেশার দায়িত্বটা পালন করতে হবে, সেটা তুমি না করলে পরে তুমি তো পেশার প্রতি বিশ্বাসঘাতকতা করছো। মানে এই যাদবপুরের ললেসনেস কন্ট্রোল করা সম্ভব? অফকোর্স, এই ললেসনেস তো হয়েছে এই জন্যই, যেহেতু পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। মানে সব মেয়েরা 9টার পর 10টার পর শান্তিতে যাদবপুরে বাড়ি ফিরবে তো? আগে তো ফিরতো, তাহলে কিন্তু এখন তো ভাবে, এখন ভাবে অটল লাইনে ভাবে, কারণ অটল লাইনের পাশে বসে মদ খাওয়া হয়। হ্যাঁ, ললেসনেসটাকে এমন রেগুলারাইজ করে দেওয়া হয়েছে যে সেটাও পুলিশ বলে ও কি দরকার, আমার যান না, মিটিয়ে নিন না। এগুলো বহু অভিযোগ আছে আমার কাছে। পুলিশে গেছিলেন? হ্যাঁ গিয়েছিলেন। কি বলছে? যান না, মিটিয়ে নিন না। কেন? পুলিশ ভাবছে আমি যদি একটা কড়া পদক্ষেপ নিই তাহলে আমাকে পাঠিয়ে দেবে শীতলকুচি, আমার পরিবার নষ্ট হবে। কি দরকার আমার? এইটাই, এই জায়গাটায় পৌঁছে গেছে। সেই জন্য বলি প্রশাসনিক দিক থেকে যে এমন খারাপ জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, সেটা যদি আমরা অবিলম্বে পরিবর্তন না করতে পারি তাহলে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে খুব দুঃখের। মানে এই অবিলম্বেটা কি চৌথামে? হ্যাঁ, মানে যাদবপুর নিয়ে আপনি কতটা শিওর? মানে দেখুন, ভবিষ্যৎবাণী তো করা যায় না, তো না, দরকারও নেই। মানে আমি বলছি এইটুকু প্র্যাকটিক্যাল ট্রুথ। মানুষের যে শারীরিক ভাষা, সেটা অনেক ইতিবাচক, সেটা অনেক ইতিবাচক। আর শেষ দিন টাকার সাথে লড়াই, এটাই একটা বড় প্রশ্ন। প্রচুর টাকা বিজেপি এবং তৃণমূল এত টাকা ঢালছেন, এই টাকার সোর্সটা হচ্ছে ওদের ওই কাটমানি টাটমানি, সেগুলো নিচের তলার ব্যাপার। ওরা একটা শেয়ার ওপরে গেলে তারা মাথা ঘামায় না, কিন্তু ওপরে সরাসরিভাবে ইলেকট্রাল বন্ডের টাকা, কর্পোরেট ট্রাস্টের টাকা। বিজেপি ফার্স্ট, তৃণমূল সেকেন্ড। এত টাকা দিচ্ছে কেন ওরা? এটা তো বুঝতে হবে।
দিচ্ছে এই জন্যই যে এই দুর্নীতিমূলক প্রশাসন থাকলে ওদের সুবিধে। 2 টাকা জিনিস 5 টাকা করে দেবে, কিছু করা যাবে না। আপনি লড়াই করতে গেলে পুলিশ সব ঠেঙিয়ে কোমর ভেঙে দেবে। পুলিশরা আমাকে দেখা হলে বলে যে আমরা কি করবো, দেখুন আমরাও নিরুপায়। অতএব এই উপায় খুঁজে বার করার জন্য মানুষকে তার প্রজাতান্ত্রিক মতামতটা খুব স্পষ্টভাবে দিতে হবে। শেষটুকু আপনার যাদবপুরের যারা আপনার ভোটার, যারা এই সুস্থ পরিবেশ চায় তাদের জন্য যদি কিছু বলেন। আমার তো একটাই নিবেদন সকলের কাছে, যে আপনার প্রজাতান্ত্রিক অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে আপনার প্রজাতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। একটা সুস্থ পরিবেশ, প্রশাসন যেখানে আইন মেনে কাজ করবে, নেতা দেখে নয়, এই পরিবেশকে আপনি ফিরিয়ে আনতে হবে যদি আপনি আপনার জীবনের সামান্যতম শান্তি খুঁজে পেতে চান। থ্যাংক ইউ বিকাশ দাকে, থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভোট দেবেন, বুদ্ধি করে ভোট দেবেন। ধন্যবাদ।